শিমু আপু, জানো ভাইও তোমাকে বেঁচে দিয়েছে, একটু পর ওই লোকটা এসে তোমাকে নিয়ে যাবে। তাথইর কাছ থেকে এমন একটা কথা শুনে শিমু হাসল। তাথই প্রায় বলে এসে শিমুকে বিক্রি করে দেবে, আর যে টাকা পাবে সেগুলো দিয়ে অনেক চকলেটস খাবে। কলেজের আজকে তৃতীয় দিন ছিল শিমুর। মাত্রই ফিরেছে সে। কাঠফাটা রোদের মধ্যে দিয়ে হেঁটে এসে প্রায় ক্লান্ত শিমু কাঁধ থেকে ব্যাগটা রেখে নিকাপ খুলল। ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে হাতের মোজা খুলছে। তাথই আবারও শিমুকে বলল, শিমু শুনো না, ভাইও তোমাকে বেঁচে দিবে, তুমি পালিয়ে যাও। তাথই কোলে নিয়ে 2 গালে চুমু দিল শিমু। কপালে চুল সরিয়ে দিয়ে বলল, আমাকে বিক্রি করে যে টাকা পাবে সেগুলো দিয়ে আমার লক্ষ্মী বোনটা অনেক চকলেট খাবে, ঠিক আছে? তাথইকে কোলে নিয়ে রুমে আসলো। বিছানায় বসিয়ে দিয়ে পরনের বোরকা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে বারান্দায় রেখে আসলো। তাথই খুব রেগে আছে, ফোঁস ফোঁস করছে। শিমু ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। তীব্র রোদের কারণে শিমুর গাল দুটো লাল হয়ে আছে। ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথেই রুমে শিমুর দাদি আসলো। এসেই খট করে দরজা লাগিয়ে দিল। শিমু তার দাদিকে দেখে হাসলো মাত্র। গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কি হয়েছে বুড়ি, দরজা লাগালে যে? দাদি শিমুর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, শিমু, তুই পালিয়ে যা, মাহিন তোকে বিক্রি করে দিয়েছে। কি যা তা বলছো দাদি? তুমি জানো মাহিম ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে কেন আমাকে বিক্রি করবে? তুই মাহিনকে চিনিস না? টাকার জন্য নিজের বউকেও বিক্রি করতে 2 মিনিট ভাববে না। তাথই দৌড়ে এসে শিমুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলল, প্লিজ তুমি পালিয়ে যাও, ওই লোকটা অনেক খারাপ। শিমুর দাদি সৈয়দা খাতুন জোর করে বোরকা পরিয়ে দিল। ব্যাগের মধ্যে কিছু কাপড় চোপড় ঢুকিয়ে দিয়ে বলল, এখন থেকে অনেক দূরে চলে যা। সৈয়দা খাতুন আগে আগে বের হলেন। দরজার কাছে এসে দরজা খোলার আগে বাহির থেকে মাহিন ভেতরে ঢুকলো। সৈয়দা খাতুন ভূত দেখার মতো চমকে উঠল। আমতা আমতা করে বলল, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? তোর তো 3টায় আসার কথা। মাহিন বাঁকা হেসে বলল, আমি আসার সমস্যা হয়ে গেছে? তোমার নাতনিকে এখনো ভাগে দিতে পারোনি, তাই না? মাহিনের মা মিসেস রাবেয়া বেগম বের হয়ে এলেন। বললেন, বাবা, এই কাজটা করিস না। শিমু কিছুদিন পর তোর বউ হবে, আর তুই ওকেই বিক্রি করে দিতে চাচ্ছিস? মাহিন তেড়ে এসে রাবেয়া বেগমের গলা চেপে ধরে। সৈয়দা খাতুন আঁতকে ওঠে, দৌড়ে এসে বলল, মাহিন ছাড় আমার বৌমাকে। মাহিন সৈয়দা খাতুনের গলা চেপে ধরে। মা এবং দাদি দুজনের গলা চেপে ধরেছে। ভেতর থেকে শিমু তাড়াতাড়ি করে এসে বলল, মাহিন ভাই প্লিজ ওনাদের ছেড়ে দিন, কেন এমন করছেন আপনি? প্লিজ ওনাদের ছাড়ুন। দুইজনকে ছেড়ে দিয়ে মাহিন শিমুর দিকে তাকায়। শিমু 2 বাহু চেপে ধরে বলল, পালিয়ে যাওয়ার দুঃসাহস দেখাবি না। একটু পর আবিদ চৌধুরী আসবে, তার সাথে তোর বিয়ে। একটু গরমিল হলেই তোর সামনে এদের লাশ পড়বে। মনে রাখিস কথাটা, পালানোর বিন্দুমাত্র চেষ্টা করবি না। মাহিন তার মা এবং দাদির উদ্দেশ্যে বলল, রান্নাবান্নার আয়োজন করো, যাও, কোনো কমতে চাই না আমি। দরজার দিকে তাকিয়ে পড়ল। বাজার নিয়ে ভেতরে আসো তোমরা। 2টা ছেলে বাজারের ব্যাগ নিয়ে ভেতরে এলো। শিমু তাদের দেখে ভেতরে চলে গেল। বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে ছেলে দুটো চলে যায়। সৈয়দা খাতুন এবং রাবেয়া বেগম নিরুপায় হয়ে রান্নাঘরে গিয়ে রান্নার ব্যবস্থা শুরু করলেন। মাহিন শিমুর কাছে গেল। শিমু তাথইকে কোলে নিয়ে বসেছিল। মাহিন এসে তাথইকে এক টানে কোল থেকে নামিয়ে দিল। তাথইকে বলল, বাইরে যাও। তাথই না গিয়ে শিমুর হাত ধরেই দাঁড়িয়েছিল। মাহিন ঠাঁটিয়ে চড় মারে তাথইকে। তাথইয়ের চিৎকারে রাবেয়া খাতুন এসে নিয়ে যান। শিমু বলল, কেন এমন করছেন আপনি? তাথইকে মারলেন কেন? এইটুকু একটা বাচ্চাকে এভাবে মারলেন আপনি? আর বিয়ে তো আপনার সাথে ঠিক হয়ে আছে, তাহলে কেন এসব করছেন? মাহিন বাঁকা হাসল। শিমুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, খুব অহংকার না তোর? পর্দা করিস, পরপুরুষের সামনে যাস না? তোর এই অহংকার গুড়িয়ে দেওয়ার জন্যই এত কিছু। শিমু অবাক হলো এমন কথা শুনে। মাহিন আবারও বলল, অনেকবার বলেছি আমার কাছে আসতে, রাতে আমার সাথে সময় কাটাতে, কিন্তু তোর ওই অহংকারের কারণে পাত্তাই দিসনি। বিয়ের পর তো আমি আপনার সাথেই থাকতাম। বিয়ে নয়, বিয়ের আগে একটু ফুর্তি করতে চেয়েছি, উঠতি বয়স। আর তোর যে দৈহিক গঠন, ইস, আগুন ধরে মনে। তাই একটু মজা করতে চেয়েছিলাম। আচ্ছা, তোর ইন্টারনাল সাইজ কত?
34 নাকি 36? শিমু থাপ্পড় দিল মাহিনের গালে, বলল, আপনি আমাকে নিয়ে এত বাজে চিন্তা কিভাবে করতে পারেন? লজ্জা লাগে না আপনার? কয়েকদিন পর আপনার সাথে আমার বিয়ে হবে, আর আপনি এখন এইসব বলছেন কেন? আর কেনই বা অন্যের কাছে বিক্রি করছেন? একটা ফ্ল্যাট, 10 লক্ষ টাকা আর সারা জীবন ফুর্তি করার জন্য প্রতিদিন নতুন নতুন মেয়ে দিয়েছে আমাকে এই আবির চৌধুরী। বিনিময়ে শুধু একটা ইনটেক মেয়ে চাই, যার কোনো আত্মীয় স্বজন থাকবে না। এমন একটা সুযোগ আমি হাতছাড়া করব কিভাবে বল? শিমু কাঁদতে কাঁদতে বলল, সেই ছোটবেলা থেকে আপনাকে আমি চেয়ে এসেছি, তার বিনিময় আপনি আমাকে এইভাবে ঠকাচ্ছেন? আমিও তোকে চাই, কিন্তু আগে আমি ফ্ল্যাট আর টাকা চাই। ওই যে শাড়ি আর গহনা রাখা আছে সেগুলো পরে নে। মাহিন শিমুর কানে ফিসফিস করে বলল, তোর পর্দার অহংকার সব গুড়িয়ে দেবে এই আবির চৌধুরী। রেডি ফর ইট। আমি এসে যদি তোকে রেডি না পাই, তাহলে তোকেই বিক্রি করে দিব। কচি দেহ, টাকা আসবে অনেক। নিজের বোনকে নিয়ে এসব বলতে আপনার একটুও বাচ্ছে না? আমি না হয় পর, কিন্তু তাথই তো আপনার নিজের মায়ের পেটের বোন। যেখানে আমি নিজের মাকে গলা চেপে ধরতে পারি, সেখানে এসব আমার জন্য কিছুই না। মাহিন ছুটে গেল। শিমু মেঝেতে বসে পড়ল। সৈয়দা খাতুন এগিয়ে গেলেন। শিমু তার দাদিকে ধরে কান্নায় ভেঙে পড়ল। ভাঙা গলায় বলল, দাদি, আমি তো কোনো অহংকার দেখাইনি, শুধু পর্দা করি, নামাজ পড়ি আর ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখি। তাহলে কেন এমন হলো? আমি কি মাহিনকে কম ভালোবেসেছি? তাহলে কেন আমাকে এভাবে ঠকালো মাহিন? এখনো সময় আছে, তুই পালিয়ে যা, নিজের জীবন গড়ে নে। না দাদি, আমি চলে গেলে একটুখানি বাচ্চা মেয়ে তাথইকে বিক্রি করে দিবে মাহিন। সৈয়দা খাতুন আর বলার জন্য কিছুই পেলেন না। শিমুর মনে হলো 3 জন মানুষকে এভাবে শেষ হতে না দিয়ে সে নিজেই বলির পাঠা হয়ে গেলে তো সমস্যা নেই। তাছাড়া শিমুর জন্য কাদার আপন বলতে কেউ নাই, তাই মাহিনের কথা অনুযায়ী রেডি হয়ে নিয়েছে। যথাসময়ে বিয়ে হয়ে গেল শিমুর। খাওয়া দাওয়া শেষে শিমুকে নিয়ে চলে গেল আবির চৌধুরী। ফুলে সাজানো পুরো ঘর, ফুলের ঘ্রাণে মো মো করছে পুরোটা রুম। শিমু বিছানার এক কোণে বসে আছে, নীরবে কাঁদছে আর মনে মনে ভাবছে, কাউকে মন থেকে চাইলে বুঝি এইভাবে ঠকতে হয়? কাউকে অন্ধের মতো ভালোবাসলে বুঝি তাকে অন্ধ প্রমাণ করা হয়? শিমুর ভাবনার মাঝেই দরজার খটখট আওয়াজ হলো। শিমু নড়ে চড়ে বসলো। শিমু মাথাটা হালকা তুলে সামনে তাকালো। চওড়া দেহের লম্বা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে, গায়ে কালো স্যুট প্যান্ট। তার পারফিউমের ঘ্রাণ এসে শিমুর নাকে লাগছে। শিমু কাঁপা কাঁপা কণ্ঠে সালাম দিল। ওপাশ থেকে কোনো উত্তর নেই। লোকটা শিমুর কাছে এগিয়ে এলো। শিমু মিনমিনে স্বরে বলল, স্ত্রীর কপালে হাত রেখে একটা দোয়া পড়তে হয়, আপনি আমার কপালে হাত রেখে দোয়াটা পড়ুন। শিমু মাথাটা তুলে দেখলো লোকটা কিছু বলছে না। শিমু আবারও বলল, না জানলে সমস্যা নেই, আমি শিখিয়ে দিব আপনাকে। কথাবার্তা ছাড়াই শিমুকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল লোকটা। গায়ের কোটটা খুলে ফ্লোরে আছাড় মারল, গলার টাই খুলে ছুঁড়ে মারল অন্যদিকে। শার্টের ওপরে 3টা বোতাম খুলে ঝাঁপিয়ে পড়ল শিমুর ওপর। চাহিদা শেষে ধাক্কা দিয়ে ফেলে দেয় শিমুকে ঘাট থেকে। তখন ফজরের আজান পড়েছে। শিমুর জ্ঞান নেই। লোকটার অমানবিক অত্যাচারে শিমু জ্ঞান হারিয়েছে। 11টার দিকে ঘুম ভাঙল আবিরের। চোখ খুলে নিজেকে ফুলে সজ্জিত বিছানায় আবিষ্কার করলো। লাফ দিয়ে উঠে বসলো। গায়ে কাপড় নেই। বেড থেকে নামতে গিয়ে দেখলো লাল শাড়িতে জড়ানো একটা কম বয়সী মেয়ে। আবিরের মনে হলো এটা তার বিয়ে করাবো। নিচে নেমে মেয়েটার মাথার পাশে বসলো। শাড়িটা ঠিকভাবে নেই, এলোমেলো, চুলগুলো এলোমেলো, ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে গেছে। গালে গলায় বুকে কামড়ের দাগ, কোথাও কালচে তো কোথাও লাল হয়ে আছে। মেয়েটার গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকলো, কোনো সারা শব্দ নেই। আবির তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোরা মেয়েরা এত রং দেখাস কিভাবে? ওঠ বলছি। আবির দাঁড়িয়ে যায়, পা দিয়ে গুঁতো দেয় পেটে, তাতেও সারা শব্দ নেই। রাগের বশে জোরেই লাথি মারে, এতেও কোনো সারা শব্দ পেল না। আবির বলল, এভাবে মানবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। কোলে তুলে নিল মেয়েটাকে। ওয়াশরুমে এসে বাথটাবে ফেলে দিল। বেরিয়ে এসে বিছানার সামনে দাঁড়ালো। কোমরে এক হাত রেখে অপর হাতে মাথা চুলকে ভাবছে মেয়েটা উঠছে না কেন। বেডশিটের দিকে নজর যেতেই কাছে এসে ভালো করে দেখল অর্ধেক জায়গায় ব্লাডে লাল হয়ে আছে। আবির দৌড়ে ওয়াশরুমে গেল। মেয়েটা বাথটাবের পানিতে ডুবে গেছে।
তাড়াতাড়ি করে কোলে তুলে রুমে এনে বিছানায় শুইয়ে দিল। মেয়েটার জন্য কোনো কাপড় আনা হয়নি। নিজের একটা সাদা শার্ট এবং কালো ট্রাউজার পরিয়ে দিয়ে বিছানা চাদর পাল্টে ডক্টরকে ফোন দিল। লেডি ডাক্তার ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, ফার্স্ট টাইম? আবির আমতা আমতা করে বলল, ইয়েস। আই সি। ডাক্তার দাঁড়িয়ে বলল, She is very weak physically and mentally. She need rest. You should give her some time. ইয়া, থ্যাংক ইউ। ডাক্তার চলে গেল। আবির সাবান নিয়ে এসে মেয়েটার পাশে বসলো। এক ধ্যানে তাকিয়ে আছে মেয়েটার দিকে। দুধে আলতা শরীর মেয়েটার, রক্ত জবার ন্যায় ঠোঁট, ভ্রু কুচকুচে কালো, চোখের পাপড়ি বেশ ঘন এবং লম্বা, নাকের ডগায় একটা কালো তিল আছে যেটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দেখেই মনে হচ্ছে বয়স 17 কি 18 হবে। চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। ঘুমন্ত অবস্থায় আরও নিষ্পাপ লাগছে। এক ধ্যানে কতক্ষণ তাকিয়েছিল আবিরের জানা নেই, তবে সে এটা বুঝতে পারছে এর আগে এতটা খুঁটিয়ে কোনো মেয়েকে দেখেনি সে। মেয়েটাকে পুতুলের মতো সাজানোর ইচ্ছে জাগলো আবিরের। মোবাইল নিয়ে কাকে যেন ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই বাড়ির মেইড অনেকগুলো শপিং ব্যাগ এনে আবিরের রুমে রেখে গেল। আবির মেয়েটার হাতে চুমু দেয়, কপালে চুমু দিয়ে কানের কাছে ফিসফিস করে বলল, হে বিউটিফুল লেডি, গেট আপ আর্লি, আই এম ওয়েটিং। মেয়েটা একটু নড়ে চড়ে ওঠে। আবির সোজা হয়ে বসে। মেয়েটা পিটপিট করে চোখ খুলে তাকায়। আশেপাশে তাকিয়ে দেখলো অপরিচিত জায়গা। সামনে তাকিয়ে একজন সুদর্শন যুবককে দেখে ধরফর করে উঠে বসতে চাইলেই ব্যথায় কুকিয়ে যায়। ধপ করেই বিছানায় পড়ে যায়। আবির শুধু মুগ্ধ হয়ে দেখছে। চোখ কুচকে ফেললেও মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। মেয়েটা শুয়ে থেকেই চোখ খুলে শান্ত হয়ে আবিরের দিকে তাকায়। আবির নিশাধরা কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মেয়েটি আস্তে করে উত্তর দিল, শিমু। নাইস নেম। পুরা নাম? ওয়াসিফা বিনতে শিমু। ওকে। শিমু অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল আবিরের দিকে। মনে মনে ভাবছে, এটা কি কাল রাতের সেই লোক যে তার উপর এমন অমানবিক অত্যাচার চালিয়েছে? শিমু কেমন যেন দ্বিধায় পড়ে গেল। আবির শিমুর দিকে শীতল চাহনি নিক্ষেপ করে রেখেছে সেই প্রথম থেকেই। শিমু মিনমিনে স্বরে বলল, আপনি কি সেই আবির চৌধুরী যার কাছে আমাকে বিক্রি করে দিয়েছে? শেষের কথা বলতে গিয়ে শিমুর গলা ধরে এসেছে। চোখে পানি টলমল করছে। চোখ নিচু করে রেখেছে। আবির খেয়াল না করেই বলে দিল, হুম। শিমু মুখ তুলে আবিরের দিকে তাকালো। চোখে পানি টলমল করতে দেখে আবির কিছুটা নড়ে চড়ে বসলো। পরক্ষণে মনে হলো তার উত্তরে মেয়েটা কষ্ট পেয়েছে। আবির প্রসঙ্গ পাল্টাতেই বলল, রান্নাবান্না পারো? শিমু আবারও মাথা নিচু করে নেয়। বালিশের সাথে হেলান দিয়ে একটু আধা শোয়া হয়ে বসেছে যাতে কোমরে চাপ না পড়ে। গায়ের ওপর কাঁথা দেয়া। আবির উত্তরের অপেক্ষায় শিমুর দিকেই তাকিয়ে আছে। শিমু আস্তে করে বলল, জি পারি। কি কি পারো? মোটামুটি সব রান্না পারি। আমার জন্য চা আর নাস্তা বানাতে পারবে? না না, শুধু আমার জন্য না, তোমার জন্য পারবে? জি পারবো। শিমু গায়ের উপর থেকে কাঁথাটা সরিয়ে নেয়। শার্টের উপরের দিকে 2টা বোতাম খোলা ছিল। আবিরের সেদিকে চোখ পড়ে। শিমুর বুকে একটা বিউটি স্পট আছে, সাথে কাল রাতে তার দেয়া কালচে কামড়ের দাগ। এটা দেখে চোখ নামিয়ে নেয়। একটা অনুশোচনা আসে তার মনে। আবার শিমুর মুখের দিকে তাকায়। আবিরের হৃদস্পন্দন বেড়ে যায়। পিচ্ছি মেয়েটার সাথে অন্যায় করেছে সে। শিমু পা দুটো মেঝেতে রাখে। কোমরে চাপ পড়তে শুরু করে। পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে এক কদম চলতেই শিমু ব্যথায় কুঁকড়ে ওঠে। পড়ে যেতে নিলেই আবিরের 2 হাত দিয়ে শিমুর পেট জড়িয়ে ধরে বিছানায় বসিয়ে দেয়। শিমু নিজেকে দেখে বেশ লজ্জায় পড়ল। চোখ নামিয়েই আবিরকে বলল, আমার কাপড় কে পাল্টেছে? আবির অকপটে উত্তর দেয়, আমি। শিমু লজ্জায় মাথা আরও নিচু করে নেয়। আবির সেটা উপভোগ করে। শিমু আস্তে করে বলল, ছেলেদের কাপড় মেয়েদের পরা জায়েজ নেই, প্লিজ আমাকে একটা 3 পিস বা শাড়ি দিন। আবির যতই শিমুকে দেখছে, ততই শিমুর কথা শুনছে, ততই মুগ্ধ হচ্ছে সে। আবির কিছুক্ষণ শিমুর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ এক শীতল হাওয়া আবিরের মনে বয়ে গেল। উঠে দাঁড়িয়ে সোফার উপর থেকে সব কাপড়ের ব্যাগ ওর সামনে রেখে বলল, এগুলো সব তোমার জন্য, যেটা ভালো লাগে সেটা পরে নিও। আবির উঠে বাইরে চলে যায়। শিমু সব প্যাকেট খুলে দেখে। 3 পিস আর শাড়ি সব বেশ সুন্দর। শিমু মনে মনে ভাবলো, আচ্ছা এইসব কি উনি পছন্দ করে এনেছেন? আনলো কখন আনলেন? নাকি অন্য কেউ এনেছেন?
সব ভাবনা বাদ দিয়ে শিমু হলুদ রঙের একটা 3 পিস হাতে নেয়। আস্তে করে উঠে দাঁড়ায়। হাঁটতে গিয়ে কয়েকবার পড়ে গেছে। ব্যথায় চোখের কোণে বিন্দু বিন্দু নোনা পানি গাল বেয়ে গড়িয়ে পড়েছে। ওয়াশরুমে ঢুকে শিমু থমকে দাঁড়ালো। মনে মনে বলল, ওটা ওয়াশরুম নাকি আরেকটা রুম? কিছুক্ষণ ভালো করে তাকিয়ে বলল, না শিমু, এটা ওয়াশরুমই। যা তাড়াতাড়ি গোসল করে নে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। শিমু ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। বেডের এক কোণে বসে তোয়াল দিয়ে চুল মুছতে শুরু করে। দরজার দিকে পিঠ দিয়েই বসেছে। তখনই আবির রুমে আসে। শিমুকে ভেজা চুলে দেখে থমকে দাঁড়ায়। শিমুর ভেজা চুল আবিরকে টানছে। আবির আস্তে করে এসে শিমুর পেছনে বসে। শিমু নড়তে চাইলেই আবির তাকে থামিয়ে দেয়। চুলগুলো ঘাঁটছে। লম্বা লম্বা ভেজা চুল ঘাঁটতে আবিরের বেশ ভালোই লাগছে। শিমু জড়সড় হয়ে বসে আছে। শিমুর ভেজা চুল ঘাঁটা আবিরের কাছে একটা খেলা মনে হচ্ছে। কোনো দিকেই তাকাচ্ছে না, শুধু চুল নেড়ে চেড়ে দেখছে। আবির 2 হাত মেলে লম্বা চুল হাতের উপর বিছিয়ে চুলে চুমু দেয়। শিমুকে বলল, শোনো না বউ, তুমি কখনো চুল কাটবে না, ঠিক আছে? যদি চুল কাটো আমি কিন্তু খুব রাগ করব। আবিরের মুখে বউ শব্দটা শুনে শিমুর কিশোরী মনে এক ভালো লাগা ছেয়ে গেল। নিজের অজান্তেই মুচকি হাসল। শিমু হালকা মাথা ঘুরিয়ে আবিরের দিকে তাকালো। এখনও চুল দিয়ে খেলছে। আবিরকে দেখে মনে হচ্ছে কোনো রত্ন পেয়েছে, তাই খুঁটে খুঁটে দেখছে। শিমু আবারও মুচকি হাসলো। এই মুহূর্তে আবিরকে একদম বাচ্চার মতো লাগছে শিমুর কাছে। একটা বাচ্চা যেমন দামি কোনো ভালো খেলনা পেলে মনোযোগ দিয়ে খেলে, আবিরও তাই করছে। আবির নিজের হাতে শিমুকে খাওয়াতে শুরু করে। শিমু কয়েকবার বলেছে সে খেতে পারবে, কিন্তু আবির মানাই শুনছে না। লজ্জায় কুঁকড়ে যাচ্ছে শিমু। ঘোমটা দিয়ে বসে আছে আবিরের সামনে। ওড়নাটা শিপন জর্জেটের হওয়ায় বারবার পড়ে যাচ্ছে, আর শিমুটা বারবার টেনে মাথায় রাখছে। আবির বিরক্ত হয়ে বলল, ঘুমটা সরাও, চুল ডাকছো কেন? আজব, আমি কি পরপুরুষ নাকি? শিমু কিছু বলল না। এক হাতে ঘোমটা টেনে ওড়না ধরে বসে আছে। আবির আর কিচ্ছু বলল না। শিমুকে একটা ওষুধ দিল, বলল, এটা খাও, ব্যথা কমে যাবে। নাস্তার প্লেট নিয়ে রেখে আসলো। রুমে আসলে শিমুকে ডাকলো। শুনুন। আবির এক ঝটকায় শিমুর সামনে এসে বসেছে। চুল ঠিক করতে করতে বলল, জি রানী সাহেবা, হুকুম করুন। শিমু কিছুটা চমকালো, সাথে লজ্জাও পেল। শিমুর গাল দুটো হালকা গোলাপি হয়ে এলো। তার নিজেকে সংযত রেখে বলল, পুরুষদের একদম হলুদ এবং লাল রঙের ড্রেস পরা ইসলামে নেই। আপনি হলুদ গেঞ্জিটা পাল্টে অন্য কিছু পরুন। আবির এক টানে গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারে। তারপর শিমুকে বলল, কি কালার পরবো? শিমুর কিছুটা অস্বস্তি হলো। একে তো খালি গায়ে বসে আছে, তার উপর আবার বলছে কি কালার পরবে, যারা ছোট বাচ্চা। শিমু মাথা নত অবস্থাতেই বলল, হালকা যে কোনো কালারের শার্ট বা পাঞ্জাবি পরুন, তবে সেটা কোনো সিল্কের না হয়। সিল্কের কাপড় পরাও ইসলামে নিষিদ্ধ পুরুষদের জন্য। আবির উঠে কাবার্ড খুলে একটা পর একটা শার্ট নিজের সামনে ধরছে আর বেডে ছুঁড়ে মারছে। শিমু অবাক হলো, মনে মনে ভাবছে, উনি এমন কেন করছে, পাগল? আর মনে হেসে দিল। বেডের উপরে নেভি ব্লু কালার শার্টের ওপর চোখ চেতে শিমু সেটা হাতে নিল। শার্টটা হাতে নিতে দেখে আবির বলল, বউ আমি এটা পরবো? আবিরের মুখ থেকে যত বউ ডাক শুনছে শিমুর মনে ভালো লাগা ততই বাড়ছে। মুখ তুলে আবিরের দিকে তাকালো। ফর্সা মুখে কালো ঘন চাপদারি, যেটার কারণে সৌন্দর্য যেন উপচে পড়ছে আবিরের। শিমু অবাক হলো। ছেলেদের সৌন্দর্য এইভাবে উপচে পড়ার মতো হয় ভাবতেই আরেক দফা অবাক হলো। চোখ দুটো ছোট ছোট, সাদা গেঁজ দাঁতে হালকা ঝিলিক মারে, চুলগুলো একদম সিল্কি। আবির বারবার হাত বোলাচ্ছে। আবির 2 হাতে ট্রাউজার ধরে টেনে বলল, খালি গায়ে ট্রাউজার পরেছি, এটা খেয়াল করেছো? শিমু চমকালো। কখন এভাবে এমন বেহায়ার মতো তাকিয়েছিল বুঝতেই পারেনি। নিজেকে করা ধমক দিল। পরক্ষণেই মনটাই বলল, শিমু রিল্যাক্স বেব, এটা তোর হাজব্যান্ড হয়, তুই তার বিয়ে করা বউ। কাল পবিত্র কলমা পড়ে দুজন পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিস, তুই তোর স্বামীকে দেখতেই পারিস। শিমু মনটাকে আরেক করা ধমক দিয়ে হাত বাড়িয়ে শার্টটা আবিরকে দিল। আবির হাসি মুখে শার্টটা নিয়ে গায়ে জড়িয়ে শিমুর সামনে এসে বলল, এই বউ,
বোতাম লাগিয়ে দাও। শিমুকে পাওয়ার পর আবিরের নিজের কোনো কাজ করতেই ইচ্ছে করছে না তার। এমন মনে হচ্ছে যেন অনেক দিন পর একটা খেলার সাথী পেয়েছে। নিজের ভেতরে শিশুসুলভ আচরণ বেরিয়ে আসছে। আবির নিজেও খেয়াল করেছে ব্যাপারটা। শিমুকে পাওয়ার পর একদিনেই অনেক বছর আগের আপন মনে হচ্ছে। মনে হচ্ছে এই সেই পুতুল যে তার অগোছল জীবনটাকে গুছিয়ে পরিপাটি করে তুলবে। শিমুর মনে ঢিপ ঢিপ শুরু হয়। কাঁপা কাঁপা হাতে আবিরের শার্টের বোতামে হাত দেয়। আস্তে আস্তে সবগুলো বোতাম লাগিয়ে দেয়। অফিসে যাওয়ার আগে আবির শিমুর কপালে চুমু দেয়। এতেই লজ্জায় শিমুর গাল দুটো আবারও গোলাপি হয়ে ওঠে। আবির গালে চুমু দিতেই শিমু বিছানায় শুয়ে কাঁথা মুড়ি দেয়। তা দেখে আবির শব্দ করে হেসে রুম থেকে বেরিয়ে যায়। শিমু কাঁথা মুড়ি দেয়া অবস্থাতে ভাবতে লাগলো, ওনাকে হাসলে কেমন লাগে? নিশ্চয়ই অনেক বেশি সুন্দর। রুমে আর সারা শব্দ না পেয়ে শিমু কাঁথা সরিয়ে উঠে বসে। রুমটা অগোছালো করে রেখে গেছে লোকটা। শিমু আস্তে আস্তে উঠে বেডের এক কোণে বসে সব শার্ট হ্যাঙ্গারে ঝুলিয়ে কাবার্ডে রেখে দেয়। এবার সে রুমটাতে চোখ বোলায়। রুমটা বিশাল বড়, সব কিছু কালো রঙের। পর্দা থেকে শুরু করে বেডশিট এমনকি আসবাবপত্র সব কালো। শিমু মনে মনে ভাবলো হয়তো ওনার কালো রং বেশি পছন্দ। বেড সাইডের টেবিলে আবিরের ছবি রাখা, ফ্রেমে বাঁধানো। শিমু ছবিটা হাতে নেয়। কালো গেট আপে লোকটাকে অসম্ভব মানিয়েছে। শিমু আনমনে হাসে। আবির অফিস শেষ করে জলদি ঘরে ফিরতে চেয়েছিল। বন্ধুদের চোরাচুরি করাতে বাড়ি গিয়ে বসে। আবিরের মুখের খুশি দেখে সব বন্ধুরাই খুব খুশি, কারণ আবিরের মতো এমন অ্যারোগেন্টের মুখে হাসি কখনো তারা দেখেইনি। সেই রুদ বদমেজাজি আবির থেকে আজকের হাসি খুশি আবিরকে দেখে খুব খুশি সবাই। এর মধ্যেই একজন বলে উঠল, দোস্ত আজ এত খুশি কেন তুই? ভাবি কি জাদু করলো তোরে? মেয়েটা আসলেই জাদু জানে। একদিনই আমাকে এতটা বলে দিয়েছে। আমি এমন একটা মেয়েকে পাবো ভাবতেই অবাক লাগে। তাহলে তো ভাবিকে দেখাই আগে আমরাও দেখব ভাবি কেমন। আবির হাসলো, কিছু বলল না। আবিরের দু একজন বন্ধুর মনে শিমুকে দেখার কামনা জাগলো, সাথে অবৈধ কিছু আকাঙ্ক্ষা। আড্ডা শেষে বন্ধু বান্ধব সবাই আগে চলে গেছে। আবিরও বেরিয়ে আসে। গাড়িতে উঠতে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর আসতেই ফুলের দোকান দেখে গাড়ি থামায় আবির। কিছু লাল গোলাপ আর একটা বেলি ফুলের মালা কিনে নেয়। রুমে এসে দেখলো শিমু যায় নামাজে বসা। আবির অবাক হয়, কারণ সে শেষ কবে নামাজ পড়েছে মনে নেই। ফুল আর মালাটা রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে শিমু ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে গোলাপ ফুলগুলো নাকের কাছে ধরে রেখেছে। আবির এসে শিমুর পেছনে দাঁড়ায়। ঘোমটা সরিয়ে বেলি ফুলের মালাটা নিয়ে খোপায় লাগিয়ে দেয়। শিমুকে নিজের দিকে ঘুরিয়ে বারবার খুঁটিয়ে খাটিয়ে দেখছে কেমন লাগছে। যতই দেখছে ততই আবিরের নয়ন জুড়িয়ে যাচ্ছে। আবির বলল, আচ্ছা আমি খাবার নিয়ে আসছি, তুমি আমাকে তোমার হাতে খাইয়ে দেবে। শিমু একটু নড়ে চড়ে দাঁড়ালো। কি বলবে বুঝতে পারছে না। আবির আবারও বলল, দিবে না? শিমু মাথা নাড়ায়। আবির খুশিতে গালে টুপ করে চুমু দেয়। দৌড়ে রুম থেকে বের হয়ে যায় খাবার আনতে। শিমু গালে হাত দিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। শিমু আবিরের মুখে খাবার দিচ্ছে, আর আবির একবার আঙুল বা হাতে চুমু দিচ্ছে, আবার আঙুলে কামড়ও দিচ্ছে। আবিরকেও খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছে। শিমু চেয়েছে পরে খেতে, কারণ আবিরের সামনে এইভাবে খেতে লজ্জা লাগছিল। কিন্তু আবির বাচ্চামি শুরু করেছে, তার সামনে খেতে হবে মানে হবেই। বাধ্য হয়ে শিমু খাওয়া শুরু করে। খেয়ে দিয়ে রাতে দুজন শুয়ে পড়ে। শোয়ার আগে আবির শিমুর চুল খুলে দেয়। বেলি ফুলের মালাটা বেড সাইডের টেবিলে রাখে। চুলে চুমু দিয়ে বালিশে মাথা রাখতেই আবির ঘুমের দেশে তলিয়ে যায়। ঘুমন্ত আবিরকে দেখতে ব্যস্ত শিমু। হাতটা পাড়ায় আবিরের চুল ছুতে আবারও কি মনে করে হাত সরিয়ে নেয়। পরের দিন আবির জলদি জলদি অফিসে চলে যায়। শিমু ঘুম থেকে উঠে আবিরকে পায়নি। বেডসাইড টেবিলে নাস্তার প্লেট রাখা ছিল। হাত মুখ ধুয়ে এসে নাস্তা খেয়ে নেয়। প্লেট রাখার সময় ছোট্ট একটা চিরকুট পেল শিমু। তাতে লেখা ছিল, মাই বিউটিফুল ওয়াইফ, সরি আজকে তাড়াতাড়ি যেতে হচ্ছে, সন্ধ্যায় ফিরে আসবো, প্রমিস। এটা কিন্তু গালে। চিরকুটের শেষ লাইন পড়ে শিমুর মাথা নত করে মুচকিয়ে হাসলো। সন্ধ্যা পেরিয়ে রাত 10টা বাজতে চলছে, অথচ আবিরের ফেরার নাম নেই। শিমু অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে গেছে। দরজা খোলার আওয়াজে উঠে বসলো। শিমুর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টা বাজে। অবাক হলো। আবিরকে ঘরে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেল। আবির হেলে দুলে হেঁটে আসছে। গায়ের কোট হাতে থেকে ছুঁড়ে মারল।
শার্টের ইন ঠিক নেই, গলার টাইও ঠিক নেই, চুলগুলো উস্কো খুস্কো, মুখটা মলিন। আবির এসে শিমুর সামনে দাঁড়ালো। শিমু আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, চোখ লাল হয়ে আছে। আবিরের মুখে মলিন হাসি। শিমু মনে মনে ভাবলো, ওনার কি শরীর খারাপ? এমন লাগছে কেন? আর শরীর থেকে কেমন উটকো গন্ধ বের হচ্ছে। হঠাৎই শিমুর কানটা ঝাঁঝা করে উঠল, ছিটকে পড়ল মেঝেতে। শিমু চোখে ঝাপসা দেখতে লাগলো, মাথা ভন ভন করছে। আবির পুরো শরীরের শক্তি দিয়ে থাপ্পড় মারল শিমুকে। খোপা খুলে চুল পিঠে ছড়িয়ে গেছে। শিমু মাথা ঘুরিয়ে আবিরকে দেখেই নেতিয়ে পড়ল মেঝেতে। শিমু পিটপিট করে চোখ মেলে তাকায়, মাথাটা এখনো ঝিমঝিম করছে। দুই হাতে তালুতে ভর দিয়ে উঠে বসে, দুই হাতে মাথা চেপে ধরে। আবিরের কথা মাথায় আসতেই চোখ মেলে আশেপাশে তাকায়। বেডে দেখলো সেখানে নেই। ড্রেসিং টেবিল ধরে উঠে দাঁড়িয়ে আয়নায় তাকায়। বাম পাশের গাল ফুলে গেছে অনেকটা, ঠোঁট কেটে রক্ত যা বেরিয়েছে শুকিয়ে গেছে, 4 আঙুলের দাগ একেবারে স্পষ্ট। শিমু আয়নার মাধ্যমে পেছনে তাকালো। আবির সোফায় বসে সেন্টার টেবিলের ওপর পায়ের ওপর পা তুলে আয়েসি ভঙ্গিতে বসে আছে। দুই হাতে সোফার ওপর মেলে দিয়ে পা নাচিয়ে নাচিয়ে শিমুকে উদ্দেশ্য করে বলল, নিজেকে দেখা শেষ হয়েছে? সে কখন থেকে খালি পেটে বসে আছি, তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়। শিমু পেছনে ফিরে আবিরের দিকে তাকালো, তারপর একবার ঘড়ি দেখলো। সে পাক্কা 2.5 ঘন্টা সেন্স ছিল না। শিমু পা টিপে টিপে রুমের বাইরে এসে থমকে দাঁড়ালো। কোন দিকে যাবে সে জানে না। এত বড় ম্যানশনের একটা রুমের মাঝেই 2 দিন কাটিয়ে দিয়েছে। বাঁ দিকে 5 মিনিট হাঁটলেই সিঁড়ি, আর ডান দিকেও সেম সিঁড়ি। কোন দিকে গিয়ে কোথায় খাবার খুঁজবে ভেবেই পাচ্ছে না। তাছাড়া রান্নাঘর কোন দিকে সেটাও বুঝতে পারছে না। শিমু 5 মিনিট যাবৎ দরজার সামনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ কানের কাছে কেউ বলল, এখানে দাঁড়িয়ে থেকে আমাকে অপু শাখার চিন্তা করছো? শিমু চমকে পেছনে তাকায়। আবিরকে দেখে 2 কদম পিছিয়ে যায়। আবির প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। শিমু নজর নিচু করে মিনমিনে স্বরে বলল, রান্নাঘর কোন দিকে? আজকে দেখিয়ে দিচ্ছি, এরপর আর পারবো না। আবিরের পিছু পিছু হাঁটছে শিমু। কেমন যেন ভয় ভয় লাগছে। এত বড় বাড়ি, অথচ এই 2 দিনে সে আবিরকে ছাড়া আর কাউকেই দেখেনি। আশ্চর্য লাগছে ব্যাপারটা। আশেপাশে তাকিয়ে দেখছে আর হাঁটছে। ঘরের সব জিনিস অনেক দামি দামি, সোফা সেট, আসবাবপত্র সবই বেশ দামি। রুমের রং থেকে শুরু করে যাই আছে সব কালো, একটাও কালারিং কিছু নেই। বেশ ভুতুড়ে টাইপ লাগছে পরিবেশ। হাঁটতে হাঁটতে হোঁচট খেলো শিমু। সামনে তাকিয়ে দেখলো সে আবিরের সাথে হোঁচট খেয়েছে। আবির রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু সরে এসে দাঁড়ায়। আবির বলল, এটা কিচেন, এদিক থেকে সামান্য হেঁটে সামনে গেলে ডাইনিং টেবিল। আমি সেখানে আছি। 10 মিনিট দিলাম, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। 11 মিনিট হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, বলে দিলাম। সীমা একটা ঢোক গেলে রান্নাঘরে পা রাখলো। এখানেও সব কালো। কী করবে বুঝতে পারছে না। পুরো রান্নাঘর ঘেটে 2টা নুডলসের প্যাকেট পেয়েছে। এত রাতে কী আর করবে, তাই নুডলস রান্না করে তাড়াতাড়ি আবিরের কাছে গেল। নুডলসের বাটি টেবিলের উপর রাখতে আবির তেড়ে এসে শিমুর গাল টিপে ধরে বলল, বললাম না 10 মিনিট আনতে, তাহলে দেরি করলি কেন? আধা ঘন্টা হয়েছে, সামান্য নুডলস বানাতে তোর আধা ঘন্টা লাগে? শিমু আবিরকে কয়েকবার ধাক্কা দিয়েছে, কিন্তু একটুও নড়াতে পারেনি। যেই হাত দিয়ে গাল চেপে ধরেছে সে হাতেও খামচি দিয়েছে, তাতেও আবিরের ভ্রুক্ষেপ নেই। শিমু ফুপিয়ে কেঁদে ওঠে। আবির ছেড়ে দিয়ে নুডলসের বাটি ছুঁড়ে মারে ফ্লোরে। ভয়ে কেঁপে ওঠে শিমু। আবির কেন এমন করছে এসব কিছু বুঝতে পারছে না। এই 2 দিন তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কি এমন হয়ে গেল যার কারণে এমন হিংস্রতায় রূপ নিয়েছে আবির? শিমু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবির এসে শিমুর চুলের মুঠি ধরে বলল, এগুলো তো পরিষ্কার করবি, সাথে আজ তোর খাওয়া বন্ধ। আমাকে দেরিতে খাবার দেওয়ার জন্য এটা তোর শাস্তি। শিমু হেঁচকি তুলে তুলে বলল, কিন্তু আমি কি এমন করেছি যার কারণে আপনি আমার সাথে এমন আচরণ করছেন? এই 2 দিন তো ঠিক ছিলেন। চুপ, একদম চুপ। আমার মুখে মুখে কথা বলার চেষ্টা করবিই না, কোনোদিনও না। আমি এমনই। এই 2 দিন অন্যরকম ব্যবহার করেছি, কিন্তু বলছিলাম আমি। সে যাই হোক, এটাই আমার আসল রূপ। আমি এর থেকেও বেশি হিংস্র। শেষ কথাটা চিৎকার করে বলেই শিমুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফ্লোরে ধপাস করে পড়ে কোমরে ব্যথা পায়, চোখ মুখ খিঁচে নেয়, শব্দ করে কেঁদে ওঠে। আবির শিমুর সামনে এক হাঁটু কেড়ে বসে চুলের মুঠি ধরে মুখটা উপরে তুলে পড়ল, আজকেই শেষ দিন। এরপর যেন আর কোনোদিনও তোকে শব্দ করে কাঁদতে না দেখি, না হলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। শিমু ঢোক গেলে সাথে কান্নারও শব্দ গেলে ফেলে। আবির দাঁড়িয়ে যায়, 2 হাত মেলে চিৎকার করে বলল, এটা আবির চৌধুরীর ম্যানশন। আবির চৌধুরীর খাঁচায় তুই বন্দি।
বুঝেছিস? শিমু কেঁদে কেঁদে বলল, আমি থাকবো না আপনার এই মেনশনে, আপনার মতো হিংস্র একটা মানুষের সাথে, যার ভিতরে এক বাহিরে আরেক রূপ, যার সামনে এক পেছনে আরেক চেহারা। আপনি হচ্ছেন একটা দুইমুখী সাপের মতো, সামনে থেকেও ছোবল দেন, পেছন থেকেও ছোবল দেন। শিমুর কথায় আবিরের মাথায় রক্ত উঠে যায়, চোখ লাল হয়ে আসে, চোয়াল শক্ত হয়ে যায়, রাগে পুরো শরীর কাঁপতে থাকে। শিমুকে টেনে উঠিয়ে ঠাঁটিয়ে চড় মারে। শিমু আবারও মেঝেতে পড়ে যায়, কোমর ধরে ব্যথায় কুকিয়ে ওঠে। শিমু সামনে বসে গলা চেপে ধরে বলল, কথা খুব কম বলবি, খুবই কম। তোর জন্য ভালো। ভুলে যাস না তুই আমার টাকায় কেন সম্পত্তি। আমি যখন যেভাবে চাই ব্যবহার করতে পারি, তাই টু শব্দ করবি না। আর হ্যাঁ, আমি ছোবল সামনে থেকে দিই, পেছন থেকে ছোবল বেইমানরা দেয়। বেইমান। বেঈমান শব্দটা উচ্চারণ করে আরও হিংস্র হয়ে ওঠে। শিমুর গলা আরও শক্ত করে চেপে ধরে। শিমুর প্রায় দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। দুই হাতে সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় আবিরকে। আবির মেঝেতে বসে যায়। শিমুর কাশি শুরু হয়, সাথে সাথে ঘন নিঃশ্বাস নিতেও শুরু করে। উঠে ডাইনিংয়ে এসে ঢকঢক করে পানি খায়। আবির ওইখানে বসে আছে, মনে হচ্ছে ঝিমুচ্ছে। উঠে দাঁড়িয়ে একবার শিমুর দিকে তাকিয়ে আবারও ঢুলে ঢুলে রুমে এসে বেডে চিত হয়ে শুয়ে পড়ে। এদিকে শিমু মেঝেতে বসেই ফুপিয়ে কেঁদে ওঠে। ওনার কোণা দিয়ে চোখের পানি মুছতে আবারও চোখ ভরে আসে। মনে মনে বলল, মাহিন ভাইয়া, কেন এমন করলে আমার সাথে? শুধু একটা রাত থাকিনি বলে এমন একজন মানুষের কাছে আমাকে দিয়ে দিলে। যদি এই লোকটা আমাকে মেরে ফেলে তখন তখন আমি কি করব? শিমু ভয় পায়, চারপাশে তাকিয়ে আরও ভয় পায়, গা ছমছম করে ওঠে। এত বড় বাড়িতে তারা দুজন ছাড়া আর কেউ নেই। শিমু চোখ বন্ধ করে দোয়াই ইউনুস পড়ে, তারপর ভাবে তাকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে মনে। শিমু বড় করে নিঃশ্বাস নেয়, নিজেকে বলল, যে আবিরকে আমি 2 দিন ধরে দেখেছি, সেই আবির আর এই আবিরের মধ্যে কত তফাৎ। আগের আবিরের মধ্যে একটা বাচ্চা সুলভ আচরণ দেখেছি। মানুষ যখন তার মনের মতো মানুষ পায়, তখন তার সাথে খুনসুটি দুষ্টামি করে, তখনই তার ভেতর থেকে বাচ্চা সুলভ আচরণ বেরিয়ে আসে। আর আজকের আবির এতটা হিংস্র, মনে হচ্ছে নিজেকে হিংস্র বানিয়ে রেখেছে। শিমু উঠে রান্নাঘরে যায়, বেসিনের পানি ছেড়ে দেয়। পানি ধরে দেখলো ঠান্ডা পানি। অজু করে নেয়। খুব বেশি রেগে গেলে বা মাথায় কিছু ঠিক মতো না আসলে শিমু অজু করে নেয়। অজু করে রান্নাঘরের জানালার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। এখন অনেক ফ্রেশ লাগছে শিমুর। ডাইনিং রুমে এসে ফ্লোর পরিষ্কার করে নেয় শিমু। বাটি ধুয়ে রেখে রুমে আসে। আবির পে করে ঘুমাচ্ছে। আবিরের পায়ের জুতা মোজা খুলে দেয়, মাথার কাছে এসে বসে। মুখের দিকে তাকিয়ে দেখলো খুব নিষ্পাপ লাগছে আবিরকে। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে রেখেছে। একটু আগের হিংস্র আবিরের সাথে এখনের আবিরের কোনো মিল নেই। ফজরের আজান শুরু হয়। শিমু ওয়াশরুমে এসে উজু করে নেয় আবারও। নামাজ পড়ে কোরবান নিয়ে বসে। 2 পৃষ্ঠা পড়তেই চোখে ঘুম নেমে আসে। সব ঠিকঠাক করে রেখে সোফায় ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে এক ঝটকায় উঠে বসে আবির। মাথা ভার ভার লাগছে তার। চোখ কচলে পাশে তাকায়। শিমুকে পাশে না দেখে বুকটা ধক করে ওঠে। তাড়াতাড়ি বেড থেকে নেমে দেখলো মেয়েটা সোফায় ঘুমিয়ে আছে। একটা প্রশান্তির হাসি হাসে আবির। ধীর পায়ে সেদিকে এগিয়ে যায়। শিমুর মুখের কাছে মেঝেতে বসে। কিছুক্ষণ তাকিয়ে থাকে মুখটার দিকে। 2 গালে সব থাপ্পড়ের দাগ। বাম গাল ফুলে আছে। আবির মুখের ওপর থেকে চুল সরিয়ে দিতে গালে হাত বোলায়। শিমুর কপালে চুমু দিয়ে আবারও পলকহীনভাবে মুখের দিকে তাকিয়ে থাকে। কেন যেন রাগ বাড়ছে। কিছু একটা মনে পড়তেই রাগ চড়া দিয়ে ওঠে মাথায়। চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে নেয়। ঘুমের মধ্যেই ঠাটিয়ে চড় মারে শিমুর গালে। শিমু উঠে বসে যায়। চোখে পানি টলমল করছে। বলল, মারধর ছাড়া কথা বলতে পারেন না আপনি? আমার জন্য নাস্তা না বানিয়ে ঘুমিয়ে আছিস? তোকে কি আদর করে করে ঘুম থেকে জাগাবো আমি? তাড়াতাড়ি যা, নাস্তা বানা আমার জন্য। রাতের মতো করলে দেখিস তোর কী করি। শিমু কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নিচে যায়। স্যান্ডউইচ আর কফি বানিয়ে টেবিলে আনে। মনে মনে শান্তি পাচ্ছে, কারণ আবির আসার আগেই নাস্তা টেবিলে দিতে পেরেছে। ওপর থেকে আবির শিমুকে চিল্লিয়ে ডাক দিল। শিমু দৌড়ে রুমে আসলে হাত মুচড়ে ধরে বলল, কোন সাহসে আমার কাবার্ডের জিনিস কাটিস? কি চুরি করেছিস বল? শিমু বাকরুদ্ধ হয়ে গেল। কিছু না বলে জিজ্ঞেস করলো, কি হারিয়েছে আপনার? সাদা শার্ট কই আমার? একটাই সাদা শার্ট আপনার, আর নেই? আবির থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আছে, অনেক সাদা শার্ট আছে। তো
যে কোনো একটা পরে নিলেই তো হয়। বেশি কথা না বলে সেদিনের শার্ট বের কর, যেটা আমি তোকে দিয়েছিলাম। সরুন, আপনি, বের করে দিচ্ছি। আবির সরে দাঁড়ায়। শিমু নিচে তাকে শার্টটা ভাঁজ করে রেখেছিল। আবিরের হাতে শার্টটা দিয়ে বলল, না জেনে কাউকে মিথ্যে অপবাদ দেওয়া ঠিক নয়। আবির কিছু বলল না। শিমুর নাক ধরে টান দিয়ে শার্ট পরতে শুরু করলো। শিমুর সামনে এসে বলল, বোতাম লাগিয়ে দে। কেন, আপনার হাত নেই? উফ, এত কথা বলো কেন? লাগাও বলছি। শিমু মুখ ভেঙে বোতাম লাগাতে শুরু করে। আবির মুখের ওপর ফু দিয়ে শিমুর চুল সরিয়ে দেয়। শিমুকে বলল, আমার বডি দেখছো? 6 প্যাক দেখো। এই কথায় বেশ লজ্জা পেল শিমু। ধবধবে ফর্সাকালে কালচে হয়ে আসা মাড়ির দাগের ওপর শিমুর লজ্জা পাওয়ায় গোলাপি আভা দেখা যাচ্ছে। আবির টুপ করে শিমুর গালে চুমু দেয়। শিমু সরে আসে। চলে যেতে নিলেই আবির ডাকলো, এই মেয়ে, আমার ঘড়ি কই? শিমু ড্রয়ার থেকে ঘড়ি বের করে আবিরকে দিল। আবির আবারও বলল, শিমু, আমার ওয়ালেট কই? সেটাও আবিরের হাতে দিল। আবির ভ্রু নাচিয়ে আবারও বলল, আমার নাস্তা কই? নিচে ডাইনিং টেবিলে রেখে এসেছি। শিমুর সামনে এসে দাঁড়িয়ে পড়ল। নিচে আসো, আমাকে নাস্তা খাইয়ে দিতে। চুপচাপ আবিরের সাথে নিচে গেল। আবির চেয়ারে বসলো। শিমু আবিরের পাশে দাঁড়িয়ে নাস্তা বেড়ে দিল। রান্নাঘরের দিকে যেতেই বলল, এই মেয়ে, আমাকে খাইয়ে দাও। শিমু কিছুক্ষণ আবিরের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি নিজে খেতে পারেন না, আমাকে বলছেন কেন? আবির রাগ দেখিয়ে বলল, দেখ, আমার রাগ উঠাস না, এখানে আয় আর আমাকে খাইয়ে দে। শিমু মনে মনে বলল, সাইকো। আবিরকে খাইয়ে দিচ্ছে আর আবির মোবাইলের গেমস খেলছে। শিমুর মনে হচ্ছে সে একটা বাচ্চাকে মানুষ করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবিরকে খাওয়াচ্ছে। আবির কফির মগ হাতে নিয়ে বলল, আর খাবা না বাবু? শিমু মনে মনে চমকালো, তবে সেটা ওপরে প্রকাশ করলো না। সে আবিরের মতিগতি কিছুই বোঝে না। ট্রে নিয়ে রান্নাঘরে যাচ্ছিল। পেছন থেকে কিছু ভাঙার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ায় শিমু। মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। বড় একটা নিঃশ্বাস ফেলে পেছনে ফিরে তাকায়। আবির চোখ গরম করে শিমুর দিকে তাকিয়ে আছে। রাগে তেড়ে এসে শিমুর হাত থেকে ট্রে নিয়ে ছুঁড়ে মারে অন্যদিকে। শিমুর 2 বাহু ধরে বলল, কফিটা ঠান্ডা কেন? আপনার জন্য আগেই দিয়েছিলাম, তাই হয়তো ঠান্ডা হয়ে গেছে। আবিরের মোবাইলের টোন বেজে উঠতেই শিমুকে ছেড়ে দেয়। মেসেজ এসেছে। মেসেজ ওপেন করে দেখে আস্তে আস্তে আবারও হিংস্র হয়ে ওঠে আবির। অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে শিমু। সারা শরীরে কালছিটে হয়ে গেছে। কোনো কোনো জায়গায় কেটে রক্তমুখী হয়ে আছে। চুল এলোমেলো। আবির বাহির থেকে এসে শিমুকে এখনও মেঝেতে পড়ে থাকতে দেখে আবারও রেগে যায়। মুখের ওপর 1 গ্লাস পানি ঢেলে দেয়। শিমুর জ্ঞান ফিরলে উঠে বসার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। আবির কোলে নিয়ে ওকে বাথটাবে ফেলে দেয়। কাটা জায়গায় পানি লাগাতে ছ্যাঁত করে ওঠে শিমুর পুরো শরীর। আবির যাওয়ার সময় বলল, 15 মিনিট দিলাম, তাড়াতাড়ি বেরিয়ে আয়। শিমু 2 হাঁটু বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দেয়। সারা শরীর জ্বলছে। তখন আবির মোবাইলে কি দেখেছে কে জানে। রাগে কোমরের বেল্ট খুলে পিটিয়েছে। শিমু কিছু জিজ্ঞেস করলে আরও বেশি পিটিয়েছে, যার ফলে এখন এই অবস্থা। শিমু কেঁদে কেঁদে মিনমিনে স্বরে বলল, কি করেছি আমি যার জন্য এইভাবে মারেন আমায়? কারণটাও বলেন না। আর আমার যাওয়ার কোনো জায়গাও নেই যে পালিয়ে যাব এখান থেকে। চাচির বাসায় গেলে ওই মাহিন নিশ্চিত আমাকে আবার অন্য কারো কাছে নিয়ে দিবে। আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। বাথটাব থেকে নেমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। একটা সাদা 3 পিস পরেছে শিমু। চুলে গামছা পেঁচিয়ে বেরিয়ে আসে। আবির কিছুক্ষণ এক ধ্যানে শিমুকে দেখতে থাকে। আবির ভাবছে, এত এত মারের মধ্যেও মেয়েটার রূপ যেন আরও বেড়ে যাচ্ছে। অদ্ভুত। ফর্সা গায়ে কালশিটে মারের দাগের মাঝেও শিমুর ফর্সা চামড়া যেন ঝিলিক মারছে। আবির অন্য কোনো দিকে না তাকিয়ে শুধু শিমুকেই দেখছে। শিমু আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা মলিন করে চুল মুছে নেয়। এমন সময় কলিং বেল বেজে ওঠে। শিমু পেছন ফিরে আবিরের দিকে তাকায়। আবির উঠে যায়। দরজা খুলে দেখলো মাহিন দাঁড়িয়ে আছে। মাহিনকে ড্রয়িং রুমে বসিয়ে আবির ওপরে চলে আসে। শিমুকে বলল, তোমার ভাই এসেছে, যাও দেখা করে আসো, আর 5 মিনিটের মধ্যেই আমার জন্য কফি আনবে। মাহিনের নাম শুনে শিমুর বুকের ভেতর মোচড় দেয়। এখানে কেন এসেছে সে? শিমু বেঁচে আছে কিনা দেখতে, তাকে আধমরা হয়েছে কিনা সেটা দেখতে। অসহ্যকর। শিমু ওড়নাটা নিয়ে মাথায় পেঁচিয়ে হিজাবের মতো করে পরে নেয়। আবির এখনও পলক্ষীনভাবে শিমুকেই দেখছে। শিমু বের হওয়ার আগে বলল,
রুম থেকে বেরিয়ে বাঁ দিকের সিঁড়ি দিয়ে নামলে ড্রয়িং রুম যেতে পারবে, আর ড্রয়িং রুমের ডান দিকের গলি দিয়ে বের হলে রান্নাঘরের দরজা পেয়ে যাবে। শিমু আবিরের কথা মন দিয়ে শুনল। তারপর আবিরের কথা অনুযায়ী নিচে নেমে গেল। মাহিনকে দেখে শিমুর গা জ্বলে যাচ্ছে। শিমু তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে সালাম দিল। মাহিন সালামের উত্তর দিয়ে শিমুকে উপর থেকে নিচ পর্যন্ত পরখ করতে শুরু করে। শিমু এক পাশ ফেলে দাঁড়িয়ে যায়। রাগে শরীর তার রিডি করছে। মাহিন বলল, কেমন আছে শিমু? মাহিনের মুখে নিজের নাম শুনে যত রাগ উঠছে তার চেয়ে বেশি রাগ লাগছে তার এই হাসি দেখে। একটা মানুষ এতটা বিচ্ছিরিভাবে কিভাবে হাসতে পারে? যত সব। শিমু আস্তে করে উত্তর দিল, আপনি যেমন থাকতে পাঠিয়েছেন তেমনি আছি। দেখেই বোঝা যাচ্ছে। শিমু হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, তাথুই কেমন আছে? তাথুই আসেনি? চাচি দাদি কেউ আসেনি কেন? ওদের আনতে চাইনি তাই। বাই দ্য ওয়ে, রাজপ্রাসাদে এসেই পড়েছিস, তুই চাইলে আমরাও একটা ডিল করতে পারি। কিসের ডিল? এই আবির চৌধুরীর এই মেনশন ছাড়াও আরো অনেক সম্পত্তি আছে। এত টাকা পয়সা সে একা খেয়ে যেতে পারবে বলে মনে হয় না। তুই ওর সাথে ভালোবাসার নাটক করে অর্ধেক সম্পত্তি তোর নাম করে নিতে পারিস, তারপর না হয় ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে নিবি। শিমুর রাগ এবার আর কন্ট্রোল করতে পারল না। তেরে এসে ঠাটিয়ে চড় মারল মাহিনকে। দাঁতে দাঁত চেপে বলল, তোমার মতো বেইমানকে আবার বিশ্বাস করব? আর তুমি আমাকে তোমার মতো বেইমান মনে করো, যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বাবার সব সম্পত্তি নিজের করে নিয়ে আবারও টাকার লোভে আমাকে এক পাষাণ একটা মানুষের কাছে বিক্রি করেছো? বেরিয়ে যাও তুমি এখান থেকে। যে যেমনই হোক, যতই পাষাণ হোক, সে আমার স্বামী, আর আমি আমার স্বামীর সাথে কোনো দিনও বেইমানি করব না। সে মেরে ফেললো, আমি বেইমানি করব না। মাহিন রক্তচক্ষু নিয়ে শিমুর দিকে তাকিয়ে থেকে বলল, এই থাপ্পড়ের জন্য তোকে পস্তাতে হবে, মনে রাখিস। তোকে আমি কখনোই ভালো থাকতে দেব না। মাহিন চলে যায়। শিমু ধরাম করেই দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে পিঠ থেকে দাঁড়িয়ে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে মনে মনে বলল, যে যেমনই হোক, আমি কিভাবে তার সাথে এত বড় বেইমানি করব? আর তাকে ডিভোর্স দিয়ে আমি অন্য কারোর সাথে? না না, আমি কোনো দিন এইসব কাজ করব না। ডিভোর্সের নাম মুখেও নিব না। আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো যাতে আমার স্বামীকে তিনি হেদায়েত করেন। আল্লাহ নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দিবেন না। আবিরের চিৎকার শোনা গেল উপর থেকে। চিল্লিয়ে বলল, শিমু, আমার কফি কই? শিমু দৌড়ে রান্নাঘরে যায়। 2 মিনিটের মধ্যে কফি বানিয়ে উপরে আসে। আবির কফি নিয়ে এক চুমুক দিয়ে বলল, এদিকে আসো। শিমুর কলিজা কেঁপে ওঠে। শিমু মনে মনে ভাবছে, কফি কি খারাপ হয়েছে? এখন কি উনি আমাকে আবার মারবে? এসব ভাবতেই চোখের কোণে পানি জমতে শুরু করে। আবির আবারও বলল, কি হলো, কথা কানে যায় না? এদিকে আসো। শিমু ধীর পায়ে এগিয়ে আবিরের সামনে যায়। আবির হাত ধরে টেনে ওকে পাশে বসিয়ে দেয়। এতটা কাছে বসায় আবিরের প্রতিটা হৃদস্পন্দন শিমু শুনতে পাচ্ছে। ছলো ছলো চোখে আবিরের মুখের দিকে তাকায়। এই মানুষটার মতিগতি সে এখনো ঠাউর করতে পারে না। আবির কফিতে আরেক চুমুক দিয়ে বলল, দেখ, চিনি দিয়েছিস নাকি? শিমু ভয়ে কেঁপে ওঠে। আবির সেটা টের পেল। শিমু আমতা আমতা করে বলল, কফিতে আমি 2 চামচ চিনি দিয়েছি। আবির ভ্রু কুঁচকে শিমুর দিকে তাকায়। আবিরের চাহনি দেখে শিমু মুখে হাত দিয়ে বলল, উফ সরি, কফিতে 2 চামচই চিনি দিয়েছি। আমার তো মিষ্টি লাগছে না। আমাকে দিন, আমি চিনি আরেক চামচ দিয়ে দিচ্ছি। আগে খেয়ে দেখো। শিমু কাঁপা কাঁপা হাতে কফির মগটা নিয়ে এক চুমুক দেয়। উপস বলে ঠোঁটে হাত দিয়ে ঠোঁট খুঁজতে শুরু করে। আবির কফির মগটা শিমুর হাত থেকে নিয়ে নেয়। শিমু বোকার মতো ফোঁস করে বলল, চিনি তো ঠিকই আছে। আবির হাসছে, প্রাণ খুলেই হাসছে। শিমু মুগ্ধ নয়নে সেদিকেই তাকিয়ে আছে। আবির হাসলে ওর গ্যাজ দাঁত ঝিলিক মারে। আবিরের হাসিটাও অমায়িক। শিমু মনে মনে ভাবছে, ছেলেদের হাসিও এত সুন্দর হয়? না, ছেলেদের নয়, শুধু এই পাষাণ ব্যক্তিটার হাসি সুন্দর, খুব সুন্দর হয়। না, শুধু সুন্দর নয়, অদ্ভুত সুন্দর। এই হাসি বুকের ভিতরে তোড়পাড় করে দিচ্ছে। আবির হাসি থামিয়ে বলল, একজনের ঠোঁট পুড়ে গেছে, তার মানে কফিটা নিশ্চয়ই অনেক মিষ্টি হয়েছে। আরেক চুমুক দিয়ে বলল, এখন আরো ভালো লাগছে খেতে। কথাটা বলেই আবির আবারও হাসলো। শিমু সেদিকেই তাকিয়েছিল। আবির আরেক চুমুক কফি খেয়ে শিমুকে জিজ্ঞেস করলো, মাহিন চলে গেছে? হ্যাঁ। কি বলেছে মাহিন? শিমুর রাগ উঠে গেল।
দাঁড়িয়ে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওর মন্ডু বলেছে বেইমান একটা, সে আমাকে তার মতো মনে করে, যত সব। শিমু মুখটা মলিন করে মাথা নিচু করে নেয়। আবির তীক্ষ্ণ চোখে শিমুকে দেখছে। শিমু মাথা উঠিয়ে চোখ রাঙিয়ে আবিরকে বলল, এই মাহিন আসলে আর কোনো দিন ওকে বসতে বলবেন না, ফালতু একটা পুরুষ। না, ও পুরুষের কাতারই পড়ে না। আবির উঠে এসে শিমুর নাকে নাক ঘুষে বলল, আচ্ছা, আর কোনোদিনও বসতে বলবো না। বলবো, মাহিন তুমি চলে যাও, আমার শিমু তোমাকে দেখতে পারে না, ঠিক আছে? আবিরের মুখে আমার শিমু শুনে শিমুর মনের ভেতর এক শীতল হাওয়া বয়ে গেল। হার্টবিট মিস করলো একটা। মনে হচ্ছে তার হৃদয়ে কেউ রং ছড়িয়ে দিয়েছে। শিমু শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আবির খুঁটিয়ে খুঁটিয়ে শিমুকে দেখছে। হঠাৎই আবারও রাগ উঠছে আবিরের। কিছু একটা তাকে বাধা দেয় শিমুর কাছে আসতে। কিছু কথা আবিরের মনে আগুন লাগিয়ে দেয়, যার কারণে সে একেবারে কঠোরও হতে পারে না, আবার একেবারে আপন করেও নিতে পারে না। রাগের বশে ধাক্কা দেয় শিমুকে। আচমকা ধাক্কা দেয়, নিজেকে সামলাতে পারেনি, পড়ে যায় মেঝেতে। খাটের এক কোণে মাথা বাড়ি খায়। শিমু মাথায় হাত দিয়ে খুঁজতে খুঁজতে আবিরের দিকে তাকায়। শিমু ভয়ে জমে যায়। আবির আবারও তখনের মতো হিংস্র হয়ে উঠেছে। শিমু কেঁদে দেয়। কেউ নেই যাকে সে বলবে আবিরের হাত থেকে বাঁচাতে। শিমুর কান্নার বেগ বাড়তে শুরু করে, সেই সাথে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আবির নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেন্টার টেবিলটায় একটা লাথি মারে। দেয়ালের সাথে বাড়ি খেয়ে ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে যায় টেবিলের সব কাজ। শিমু পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে হেঁটে বসে থাকে। বুঝতে পারছে না কোন বিষয়টা আবিরকে রাখিয়ে দেয়। রাগে হন করে বের হয়ে যায় ঘর থেকে। শিমু টেবিলে খাবার বেড়ে বসে আছে। একটু আগেই আবির এসেছে। এসে বলল, শিমু, আমার খেতে পেয়েছে, তাড়াতাড়ি ভাত বেড়ে দাও। এত কিউট করে বলায় শিমু মুচকে হেসে তাড়াতাড়ি নিচে চলে এলো। আবির নিচে এসে চেয়ার টেনে বসে পড়ে। কালো একটা ট্রাউজার পরেছে আর একটা স্যান্টো গেঞ্জি পরেছে। এটাও দারুণ লাগছে। আবির শিমুর দিকে তাকিয়ে বলল, বউ, আমাকে তোমার হাতে খাইয়ে দাও প্লিজ। শিমু তৎক্ষণাৎ কেঁপে ওঠে আবিরের এমন আবদারে। কিছু না বলে খাইয়ে দিতে শুরু করে। শিমুকে টেনে পাশের চেয়ারে বসিয়ে চুল খুলে দেয়। লম্বা এক মুঠো চুল সামনে এনে আবির চুল ঘাটছে আর শিমুর হাতে ভাত খাচ্ছে। সবই তো ঠিক আছে, তারপরেও কেন এমন করে এই লোক তার সাথে? কিছুই বোঝে না। একটা দীর্ঘশ্বাস ফেলে শিমু। খাওয়া শেষে আবির উঠে যায়। শিমু নিজে হালকা খেয়ে সব গুছিয়ে রেখে রুমে এসে দেখে আবির চিত হয়ে শুয়ে ঘুমিয়ে গেছে। শিমু আবিরের মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দেয়। মনে মনে বলল, আমি তো আপনাকে সম্পূর্ণরূপে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাহলে কেন আপনি আমাকে মানতে পারছেন না? কেন এমন ব্যবহার করেন আমার সাথে? আমি কি খুব বেশি খারাপ? একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে শিমুর। উঠে গিয়ে উঁচু করে আসে। যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করে। মোনাজাতে কেঁদে কেঁদে বলল, আল্লাহ, আপনি সঠিক পরিকল্পনাকারী। আপনার পরিকল্পনা আমার থেকেও সুন্দর। ওনাকে যদি আমার স্বামী হিসেবে বেঁচে থাকেন, তাহলে ওনাকে হেদায়েত দিন, সঠিক পথে ফিরিয়ে দিন। আমি ধৈর্য ধরে আছি, কোন দিন তিনি আবার সেই প্রথম দিনের আবিরে ফিরে আসবে, সেই আশায়। এভাবে আরও কিছুক্ষণ দোয়া দরুদ পড়েই ফজরের নামাজ পড়ে নেয়। কোরবান পড়ে সোফায় শুয়ে পড়ে। শিমু মনে মনে ভাবছে, আমাকে যতই মারুক, অন্তত অন্য কোনো পুরুষের সামনে তো যেতে বলছে না আমায়, তাতেই অনেক। পরের দিন শিমুর ধারণাকে ভুল প্রমাণিত করে আবির তার বন্ধুদের নিয়ে বাসায় উপস্থিত হয়। আর ম্যানশনের ভেতরে যে ড্রিঙ্কস করার জন্য বার আছে সেটা শিমু জানতোই না। সবাই সেখানে হাই ভলিউমে গান ছেড়ে নাচতে শুরু করে। আবির এসে শিমুকে বলল, আমাদেরকে ড্রিঙ্কস সার্ভ করবে তুমি, আর তার সাথে আমার বন্ধুদের আবদারও পূরণ হয়ে যাবে। কি আবদার আপনার বন্ধুদের? ওরা তোমাকে দেখতে চায়, একটু সময় কাটাতে চায়, মজা করতে চায়, ব্যাস এতটুকুই। মুহূর্তেই পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল শিমুর। পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। শিমু কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি যা বলছেন ভেবে বলছেন? মানে আমি এতগুলো পুরুষের সামনে যাব, তারা আমার দিকে কিভাবে তাকাবে আপনি বুঝতে পারছেন? এত বোঝার কিছু নেই, তুমি এই শাড়িটা পরে নিচে আসো। শিমুর হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে আবির চলে গেল। শিমু ঝাপসা চোখে প্যাকেট খুলে ব্লাউজ হাতে নিয়ে ঢুকরে কেটে দিল। ব্লাউজটা স্লিভলেস, গলাটা অনেকটা বড়। ব্লাউজের পেছনে 2টা ফিতা। শিমু ছুঁড়ে ফেলে দিল এইসব। দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে মেঝেতে বসে পড়ে। বারবার চোখ মুছে যাচ্ছে আর বারবার চোখ ভরে আসছে। এত বাজে অবস্থার সম্মুখীন হতে হবে এটা তার জানাই ছিল না। শিমু মনে মনে ঠিক করে নেয় সে যাবে না নিচে।
যত যাই হয়ে যাক আজ সে নিচে যাবে না। ভাবতে ভাবতেই আবির চলে এলো। আবির ওকে এখনও এইভাবে দেখে রেগে গেল। শিমুর গাল চেপে ধরে বলল, এখন এভাবে বসে আছিস কেন? তোকে আমি রেডি হতে বললাম না? আর কাপড় চুরে ফেলে দিয়েছিস কেন? আমি এসব কাপড় জীবনও পরিনি, আর এসব কাপড় আমি পরবও না। যে কাপড় পরলে দেহ নগ্ন থাকে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি কিছুতেই এসব পরবো না। ওকে, এটা না পরে নাইটি পরে নিচে আয়। শিমু দাঁড়িয়ে আবিরের কলার ধরে বলল, আমাকে খুন করলো, আমি এসব কাপড় পরবো না। বুঝতে পেরেছেন আপনি? স্বামী স্ত্রীর রক্ষক হয়, আর আপনি তো আমার ভক্ষক হয়ে গেছেন। কেন এমন করছেন? কি এমন অন্যায় করেছি আমি যার জন্য আপনি আমার সাথে এমন করেন বলুন? ওকে, তাহলে এভাবেই চল। শিমুকে কিছু বলতে না দিয়ে আবির টেনে নিচে নিয়ে আসে। বাড়ি এনে শিমুর হাতে ড্রিঙ্কসের ট্রে ধরিয়ে দেয়। শিমুর মাথায় কাপড় নেই, ওনাটা গলায় ঝুলে গেছে। লজ্জায় জড়তায় শিমুর মরে যেতে ইচ্ছে করছে। আবিরের সাথে শিমুকে দেখে ওর বন্ধুরা গান বন্ধ করে দেয়। সবাই চোখ দিয়ে গিলে খাচ্ছে শিমুকে। শিমুর ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখছে। একজন বলল, ভাবি তো অনেক সুন্দর, মন ভরে গেল। আরেকজন মিনমিনে গলায় বলল, তুলতুলে একদম, একটু ধরে দেখতে মন চাইছে। কথাটা শিমুর কানে এসে পৌঁছেছে। শিমুর চোখ থেকে পানি ফোটায় ফোটায় গড়িয়ে পড়ছে। সবাই টিটকারি করছে। আবির বলল, এনজয় কর। লালসায় সবার মুখে পানি চলে এলো। শিমুর হাতের ট্রে থেকে মদের গ্লাস তুলে নিচ্ছে আর তাকে বিভিন্ন কমেন্টস করছে। শিমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ কেউ এসে গা ঘেঁষে দাঁড়িয়ে যাচ্ছে, পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। আবির একটু অন্যদিকে ঘুরতেই একজন শিমুকে টেনে কোনায় নিয়ে যায়। শিমু বারবার হাত ছড়তে চাইছে কিন্তু পারছে না। কোমর চেপে ধরে কাছে নিয়ে আসলে শিমু ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ঠাটিয়ে চড় মারে তাকে, তারপর সেখান থেকে দৌড়ে চলে আসে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। শিমু রুমে এসে বালিশে মুখ গুজে কাঁদতে শুরু করে। সবাই চলে যায়। আবিরের রাগ যা আছে সব এসে উপচে পড়ে শিমুর ওপর। প্রথমে গায়ে হাত তুলেছে, শেষে বেডে ছুঁড়ে মেরে সেই প্রথম রাতের মতো নির্যাতন করে। শিমু সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়তেই নিভু নিভু চোখে মেলে তাকালো শিমু। তার উপর ঝুঁকে থাকা মানুষটাকে দেখে প্রথমেই একটা ধাক্কার মতো খেলো। প্রথমে মাথায় যা এলো, আবির তাকে মাহিনের কাছে পাঠিয়ে দিয়েছে। মাহিন শিমুর ওপর ঝুঁকে বিচ্ছিরিভাবে হাসছে, যা দেখে শিমুর ঘিন ঘিন লাগছে। হাত উঠিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে হাতের পিঠে চিনচিনে ব্যথা অনুভব করে। মাহিন বলল, প্রথম ডোজেই একবার হসপিটালে চলে এলি? মাহিন হাসতে হাসতে শিমুর কানের কাছে ফিসফিস করে বলল, তুই জানিস তোর আবির একটা সাইকো না। আসলে বেচারা ছোটবেলায় বাবা মা চলে যাওয়ার ধাক্কাটা এখনো সামলাতে পারিনি। শিমুর মুখের দিকে তাকিয়ে বলল, শোন, কাল আবির তোর সাথে এত জঘন্য একটা কাজ কিভাবে করেছে? আসলে আমি ওকে উস্কে দিয়েছিলাম। আমি বলেছিলাম না আমাকে থাপ্পড় দেওয়ার পর তুই মরার শাস্তি পাবি। তোকে আমি কখনোই ভালো থাকতে দিব না, মনে রাখিস। মাহিন শিমুর উপর থেকে সরে যায়। শিমু আশেপাশে তাকিয়ে দেখলো সে একটা স্পেশাল কেবিনে রয়েছে, হাতে ক্যানোলা ফিট করা, তাই তখন হাত উপরে তোলায় চিনচিন করে ওঠে। মাহিন আবারও বলল, তুই এমন কি জাদু করলি আবিরকে যার কারণে এত ডিসপারেট হয়ে গিয়েছিল তোর প্রতি? জানিস এই আবির চৌধুরী বারে বসেও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না। কত হট আইটেম রিজেক্ট করেছে, কত সুন্দরী মেয়েকে অপমান করেছে। সেই আবির চৌধুরী কিনা তোর মাঝেই আটকে গেছে। অদ্ভুত। শিমুর পাশে বেডে বসলো, বলল, তুই হয়তো বুঝতে পারছিস না আবির হুটহাট কেন এভাবে হিংস্র হয়ে ওঠে, রাইট? শিমু মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন বলল, এটা হচ্ছে সিক্রেট। দুনিয়ার এমন কোনো ড্রাগ নেই যেটা তোর আবিরের শরীরে প্রবেশ করেনি, এমন কোনো ড্রিঙ্কস বাদ পড়েনি যেটা আবির পেটে যায়নি। সেখানে একটা খাতারনাক ড্রাগস ওকে দিয়েছি, যেটার ইফেক্ট হয় ড্রাগ নেওয়ার 2 ঘন্টা পর। তাই আবির হুটহাট এমন হিংস্র হয়ে ওঠে। মাহিন হাসছে। শিমুর প্রচণ্ড রাগ হচ্ছে, একটা মানুষ এত খারাপ হয় কি করে? মাহিন বলল, আবির তোর প্রতি এত ডেসপারেট যে আমাকেই তার বাসায় যেতে নিষেধ করেছিল। কোনো বন্ধুকে তোর ছবি দেখাতে চাইনি, তাই আমিও তার কান ভরে দিয়েছি। বলেছি তুই একে টাকার জন্য বিয়ে করেছিস, সম্পত্তির নামে আসলে তুই বেইমানি করবি। ব্যাস, এতটুকু যথেষ্ট ছিল। আবির বেইমানি শব্দটা শুনলে নিজের মধ্যে থাকে না। মাহিন হেসে বলল, কেমন দিলাম? তোর রক্ষক কি তোর ভক্ষক বানিয়ে দিলাম?
মাহিন শিমুর উপর ঝুঁকে শিমুর চুলে মুখ ডুবিয়ে দেয়। শিমুর শরীরে হাত দেবে তার আগেই খট করে দরজা খুলে যায়। দ্রুত সরে যায় মাহিন। সেদিনের লেডি ডাক্তার এসেছে কেবিনে। শিমুর জ্ঞান ফিরতে দেখে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? শিমু ইশারায় বোঝালো কিছুটা ভালো। ডাক্তার আরেকটু দেখে নিল। বেরিয়ে আসার সময় মাহিনকে বলল, পেশেন্টকে রেস্ট নিতে দিন, আপনি বাহিরে বসুন। মাহিন এক নজর শিমুর দিকে তাকিয়ে গটগট করে চলে যায়। একটা চেয়ারে বসে আছে আবির। চুলগুলো উস্কো খুস্কো, চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। সে এখনও ঘোরের মধ্যে আছে। কিভাবে এমন একটা কাজ করে ফেললো সেটা এখনও মাথায় আসছে না। ডাক্তার এসে তার নির্দিষ্ট জায়গায় বসলো। আবিরকে বলল, আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে, আগের থেকে কিছুটা ভালো আছে। আবির মুখ তুলে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার বলল, আপনাকে আমি সেই দিনই বলে এসেছি, ওনাকে সময় দিন। আপনার পার্টনার হিসেবে উনি দুর্বল। উনি এখনও 18 বছরও পার করেনি। উনি শারীরিক এবং মানসিক দুইভাবেই দুর্বল, কিন্তু আপনি তাকে যথেষ্ট টর্চার করে চলেছেন। দেখুন মিস্টার চৌধুরী, এরকম হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই আবারও বলছি, বি কেয়ারফুল। আবির মেঝের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালো। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এলে দেখলো তার বন্ধু আফরান দাঁড়িয়ে আছে। আবির তার দিকে এগিয়ে গেল। আরফান বলল, এখন কেমন আছে ভাবি? আবির মিনমিনে স্বরে বলল, মাচ বেটার। কেন করলি এমন? তুই জানিস কাল কি হয়েছিল? কেন ভাবি ওই ফাউলটাকে থাপ্পড় মেরেছে? কারণ তোর অগোচরে সে ভাবিকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিল, তাই। আমার তো মনে হয়নি ও ভুল করেছে। ওর সাথে তোকেও একটা মারার দরকার ছিল। আবির অবাক চোখে আরফানের দিকে তাকালো। সে ভাবতেই পারেনি এমন কিছু হয়েছে কাল। আরফান বলল, খুব তো হ্যাপি ছিলেন, তাহলে কেন কষ্ট দেশ মেয়েটাকে? প্রথম দিন তোর ঠোঁটে যে প্রশান্তির হাসি আমি দেখেছি সেটা এর আগে কখনোই দেখিনি। একটা মূল্যবান উপহার পেলে মানুষ যতটা খুশি হয় তুই সেদিনের থেকেও বেশি খুশি ছিলে। ভুল বুঝাবুঝি হলে দুইজনের মিটমাট করে নে। বাহিরের মানুষকে দুইজনের মাঝে আসতে দিস না। আরফান আবিরের কাঁধে চাপড় মেরে ওকে আশ্বস্ত করে আসে। আবির কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। শিমু চোখ বন্ধ করে শুয়ে আছে। আবির চেয়ার টেনে পাশে বসে। শিমু চোখ মেলে আবিরের দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নেয়। আবির অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে শিমুকে। শিমুকে গাড়িতে বসে আবির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। শিমু মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। শিমুকে কেবিন থেকে বের করার আগে মাহিন এসে শিমুকে বলল, আবিরকে স্বাভাবিক জীবনে ফিরতে দিব না, আর না তোকে কোনোদিন শান্তিতে থাকতে দিব, মনে রাখিস। শিমু ভেবে পায় না মাহিনের কিসের এত ক্ষোভ আবির এবং তার উপর। তাই সে ঠিক করেছে আবিরকে সে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। মাহিনের থেকে দূরে রাখবে আবিরকে। মাহিনী আবিরকে ধ্বংস করে দিচ্ছে, তবে এর আগে আবিরকে একটু শাস্তি দেবে। শিমুকে কোলে করে এনে বিছানায় শুইয়ে দিয়েছে। আবির ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে আসে। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। আবির রান্নাঘরে গিয়ে স্যুপ রান্না করে এনে শিমুর সামনে বসে। শিমুকে ডাক দেয়। শিমু চোখ মেলে তাকালে ওকে কোলে নিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ করিয়ে আনে, কাপড় বদলে দেয়, স্যুপ খাইয়ে দিয়ে শুইয়ে দেয় শিমুকে। শিমু একেবারেই চুপ করেছিল, কোনো কথা বলেনি। 3 দিন ধরে টানা সেবা করে সুস্থ করে তুলেছে শিমুকে। এখন একেবারে সুস্থ শিমু। তবে এই 3 দিনে সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি আবিরের সাথে। আজ সকালে নাস্তা খাওয়ানো শেষে শিমু আবিরকে বলল, আবার মারধর করার জন্য এত সুস্থ করে তুলেছেন আমাকে? আবির কিছু বলতে পারল না, শুধু তাকিয়েছিল শিমুর দিকে। কিছু না বলেই সেখান থেকে সরে গেল। বিকেলে আবির ঘরে এলে শিমু আবিরের কাছে এসে বলল, আমি কিছু বলতে চাই। আবিরের হৃদস্পন্দন বেড়ে গেছে। আবির ভাবছে শিমু হয়তো তাকে ছেড়ে চলে যেতে চায়, সে কথা বলবে। আবির অন্যদিকে তাকিয়ে বলল, কি বলবে? আমি কাল থেকে কলেজে যেতে চাই, আমি পড়ালেখা করতে চাই। আবির কিছুক্ষণ শিমুর দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল। শিমু হতাশ হয়ে জানালার কাছে এসে দাঁড়ায়। মনে মনে ভাবছে, উনি কি আমাকে কলেজে যেতে দিবে না? আমি আরও পড়তে চাই, মাত্রই তো স্কুল থেকে পাশ করে কলেজে ভর্তি হয়েছি। শিমুর খারাপ লাগতে শুরু করলো, চোখে পানি চিকচিক করছে। তাড়াতাড়ি করে উঁচু করে এসে আবারও জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। শিমুর মন খারাপ হলে অজু করে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে। মন খারাপের সময় আকাশের দিকে তাকিয়ে থাকা রাসূলের একটি সুন্নাহ।
2 দিন পর আবির শিমুর একটা ড্রেস এবং সালোয়ার ব্যাগে করে নিয়ে যায়। শিমু শুধু আবিরের কাণ্ড দেখল। বিকেলের দিকে আবিরের সেই বন্ধুগুলো আবারও আসলো, এসে বাড়ি বসে হাই ভলিউমে গান ছেড়ে দেয়। আবির রুমে এসে দেখলো শিমু নিজেকে পরিপাটি করে তুলেছে। আবিরের দিকে তাকিয়ে বলল, আমি রেডি, চলুন। আবির কিছু বুঝলো না, তাকিয়ে আছে শিমুর দিকে। আবিরের চাহনি দেখে শিমু বলল, নিজে থেকে না গেলে তো আপনি জোর করে নিয়ে যাবেন, পরে আবার মারধর করবেন, নির্যাতন করবেন, আমাকে আবার হসপিটালে পাঠাবেন। তাই আজ নিজ থেকে তৈরি হয়ে গিয়েছি। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আমি তো আপনার সম্পত্তি, তাই না? আর এত এত মার খেতে আমি আর পারছি না, কষ্ট হচ্ছে খুব, চলুন। শিমু আগে আগে নেমে গেল। আবিরের চোখে পানি চলে এসেছে। সে এসেছিল শিমুকে এটা বলতে আজ যেন রুম থেকে বের না হয়, কিন্তু শিমু তাকে ভুল বুঝলো। আবির মনে মনে ভাবছে, আমি আসলেই খারাপ একটা স্বামী। ওকে সবার সামনে নিয়ে গিয়ে হ্যারাস করার সুযোগ আমি নিজেই করে দিচ্ছি। সেদিনের ছেলেটা আজকেও শিমুকে ওপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করছে। আবির শিমুর দিকে তাকিয়ে আছে। আজকে শিমুর মধ্যে কোনো হেলদোল নেই। আবির রাগের বশে একের পর এক ব্যাগ গিলেই যাচ্ছে। সবার সামনে আবিরের সেই বন্ধু শিমুর হাত ধরে টান দেয়। আবিরের মাথা গরম হয়ে যায়। শিমু বারবার ছাড়াতে চাইছে কিন্তু পারছে না। আবির মিউজিক বক্সের লাথি মারলে গানটা অফ হয়ে যায়। শিমুকে টেনে নিজের পেছনে নিয়ে গিয়ে ওর বন্ধুর নাকে ঘুষি মারে। শিমু ভয় পেয়ে যায়। আবিরের বন্ধু বলল, শালা, আমাকে মারলি কেন? শিমুর দিকে হাত বাড়িয়েছিস কোন সাহসে? আমি হাত বাড়াইনি, তুই নিজেই এনে দিয়েছিস, এখন আমাকে মারছিস? শিমুর দিকে তাকিয়ে বলল, হটি, তুমি কি জানো ওর একসাথে 10-12টা গার্লফ্রেন্ড আছে? শুধু তাই নয়, অনেক মেয়ের সাথে রাতও কাটিয়েছে। আবির কলার ধরে বলল, মিথ্যা বলছিস কেন? মিথ্যে কই, সত্যি তো বলছি। শিমু আবিরের দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে আছে। দৌড়ে রুমে চলে আসে সে। আবির সেদিকে তাকিয়ে থাকে। বন্ধুরা সবাই চলে যায়। আবির বাড়ির সব জিনিস ভেঙে ফেলে। রুমে এসে দেখলো শিমু রুমে নেই। আবিরের ভয় পেয়ে যায়। সে ভাবছে, শিমু আমাকে ছেড়ে চলে যায়নি তো? হন্তদন্ত হয়ে বাইরের দিকে যাবে তার আগে শিমু ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আবির দাঁড়িয়ে যায়। শিমুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শিমুর হাতে দাগ দেখে রেখে যায়। শিমুর কাছে এসে 2 বাহু ধরে বলল, কেন গেছিলি সেখানে? শিমু নিচের দিকে তাকিয়ে বলল, আমি যেতে চাইনি, আপনি আমাকে বাধ্য করেন সেখানে যেতে। আমি তো কোনো পরপুরুষের সামনেই যেতে চাই না, আপনি বাধ্য করেন। শিমুকে ছেড়ে দিয়ে রুমের মধ্যে পায়চারি করে আবির। কিছু একটা ভাবছে। শিমু বলল, আমি তো চাই না তারা বাসায় আসুক, আপনিই তাদের বাসায় নিয়ে আসেন ফুর্তি করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। আবির এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। শিমুর দিকে তাকিয়ে রাগি রাগি স্বরে বলল, আর কাউকে আনবো না বাসায়, শিক্ষা হয়েছে আমার। আমার জিনিসই হাত বাড়ালো, আর না, আর কাউকে আনবো না। শিমুকে টেনে নিয়ে যায় ওয়াশরুমে। শিমুর হাতটা বেসিনের পানির নিচে ধরে রেখেছে। তাতেও আবিরের ভালো লাগছে না। 2 জনে একসাথে শাওয়ারের নিচে দাঁড়িয়ে যায়। অনেকক্ষণ এভাবে ভিজার পর আবির বলল, তোমাকে ধুয়ে দিয়েছি, ওই হারামির স্পর্শ আর নেই। আবির আগে আগে বের হয়ে যায়। শিমু বের হয়ে দেখলো আবির কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আবির শিমুর দিকে একবার তাকিয়ে একটা হাসি দিয়ে বের হয়ে যায়। অনেক রাত হয়েছে, এখনও আবির আসেনি। শিমু ড্রয়িং রুমে বসেই অপেক্ষা করছে। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। শিমু তাড়াতাড়ি করে দরজা খুলে দেখলো অপরিচিত একটা ছেলে। শিমু ভয় পেয়ে যায়। অপরিচিত ছেলেটি বলল, ভাবি, ভয় পাবেন না, আমি আবিরের বন্ধু শাকিল। আবির অ্যাক্সিডেন্ট করেছে, এটাই বলতে এসেছি। শাকিল আর না দাঁড়িয়ে ছুটে চলে গেল। শিমুর মাথায় যেন বাজ পড়ল এই কথা শুনে। দরজার সামনেই বসে পড়ল। বারবার আবিরের বেরিয়ে যাওয়ার সময়ে দেয়া হাসিটা চোখের সামনে ভাসছে। শিমু মনে মনে বলল, এটা কি আমার দেখা শেষ হাসি ছিল? শিমুর চুলে কারো স্পর্শ পড়ায় চোখ খুলে দেখলো আবির বসে আছে। আবিরকে ভালো করে দেখে খুশিতে কেঁদে দেয়। কান্না করতে করতে কখন যেন চোখ লেগে এসেছিল শিমুর। আবিরের ছোঁয়ায় ঘুম ভেঙে যায়। শিমু উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে আপনার, বলুন। আপনার বন্ধু এসে বলল আপনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছেন আপনি? আবির কিছুই বলছে না, শিমুর দিকে তাকিয়ে হাসছে। অদ্ভুত সেই হাসি, যেই হাসি দেখলে শিমুর ভেতরে তোলপাড় শুরু হয়। শিমু আবিরকে ধরে বলল, কথা বলছেন না কেন, কথা বলুন প্লিজ। আবির দাঁড়িয়ে যায়। শিমু দাঁড়িয়ে যায়। আবির হেসে হেসে বলল, আমায় মাফ করে দিও শিমু, আমি তোমার সাথে যা অন্যায় করেছি সব মাফ করে দিও।
এভাবে বলছেন কেন? কি হয়েছে আপনার? আবির আর কিছু বলছে না। শিমুর দিকে তাকিয়ে সেই কিলার হাসি হাসছে। শিমু চুপ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির হাসতে হাসতে পিছিয়ে যাচ্ছে। আবিরের পিছিয়ে যাওয়া দেখে শিমুর মুখটা মলিন হয়ে যায়, কান্নার বেগ বাড়ে। আবির অনেকটা দূরে চলে গেলে শিমু চিৎকার দিয়ে বলল, আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। নিমিষেই আবির যেন হাওয়ায় মিলিয়ে গেল। শিমু চিৎকার দিয়ে উঠে বসে। সেই দরজার পাশে বসেছিল। দরজার সাথে মাথা ঠেকিয়ে বসে থেকে কান্না করতে করতেই ঘুমিয়ে যায়। আশেপাশে তাকে দেখলো না, স্বপ্ন দেখছে। খুবই ভয়ানক ছিল। সবার জন্য সাধারণ কিছু, শিমুর জন্য ভয়ানক ছিল স্বপ্ন। এরই মধ্যে একজন মহিলা এসে উপস্থিত হলো শিমুর সামনে। শিমু ওনার দিকে তাকিয়ে আছে। শিমুর চাচি, দাদি এবং তাথুই এসেছে। আরও মানুষজন আসছে। হসপিটালের কয়েকজন নার্সও এসেছে। শিমুর দাদি সৈয়দা খাতুন শিমুকে রুমে এনে কাপড় পাল্টে দেন। শিমু বুঝতে পারছে না কি হয়েছে। নিচে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। শিমুকে নিয়ে মহিলারা সবাই সিঁড়ির ওপরে দাঁড়িয়েছিল। ড্রয়িং রুমে সবাই জায়গা খালি করছে। এরই মাঝে তখনের আসা সেই বন্ধুটি এসেছে, সাকিল এসেছে। আবিরের সব বন্ধু চলে এসেছে। ঘরের মধ্যে ভিড় হয়ে গেছে। শিমুর চোখ শুধু আবিরকেই খুঁজছে। শিমু। আবিরের ডাকে শিমু পেছনে ফিরে তাকায়। আবির কাছে এসে শিমুর কপালে চুল সরিয়ে দিয়ে বলল, শিমু, আমাকে একটা বার সুযোগ দিবে? কিসের সুযোগের কথা বলছেন? তোমাকে যতটা কষ্ট দিয়েছি সব মাফ করে আমাকে একবার সুযোগ দিবে? হ্যাঁ, আমি তো আপনাকেই চাই। তাহলে এই কথা আগে কেন বললে না শিমু? আগে বলিনি কারণ। আবির আবারও হাসছে, রহস্যময় হাসি। শিমুর কানের কাছে মুখ কিনে আস্তে করে বলল, খুব দেরি হয়ে গেছে শিমু। শিমু আটকে ওঠে, চোখ বড় বড় করে আবিরের দিকে তাকায়। সারা শরীরে কাঁপন ধরে গেছে, কেমন যেন একরকম লাগছে। আবির বলল, শিমু। শিমু মুখ তুলে তাকালো। আবির কি বলে সেই আশায়। প্লিজ আমায় মাফ করে দিও, আমার পিচ্ছি বউ। শিমুর হাত ছেড়ে দিয়ে আবির পিছিয়ে গেল। শিমু এসে ধরতে গেলেই কোথায় যেন মিলিয়ে গেল আবির। শিমু আশেপাশে ভালো করে দেখছে আর চিৎকার দিয়ে বলছে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, প্লিজ ফিরে আসুন। আপনার উপর আমার কোনো ক্ষোভ নেই, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না আবির। শিমু ধরফড় করে উঠে বসে। আশেপাশে তাকিয়ে দেখলো ওর দাদি চাচি বসে আছে। তাতেই কেঁদেই চলেছে। আরও অনেক মহিলা আছে যাদের শিমু চেনে না। মহিলাদের ফিসফিসানি থেকে এতটুকু শুনেছে, ইস রে, খুব অল্প বয়সে কপাল পড়েছে মেয়েটার। শিমু ভাবলো হয়তো অন্য কাউকে বলছে। তার দাদি এবং চাচিও শব্দ ছাড়াই কাঁদছে। শিমু তার দাদিকে জিজ্ঞেস করলো, দাদি, আমার কি হয়েছে? তুই জ্ঞান হারিয়েছিলি। ঘরে এত মানুষ কেন? আর উনি কোথায়? উনি এখনো এলেন না কেন? শিমুর দাদি শিমুকে ধরে দাঁড় করায়। গায়ে বড় একটা ওড়না পেঁচিয়ে দিয়ে নিচে নিয়ে যায়। এখানে অনেক মানুষ, কান্নার আওয়াজ। শিমু চারপাশে তাকিয়ে দেখছে, কিছু বুঝে আসছে না তার। শিমুকে তার দাদি থামিয়ে দিলে সে নিচের দিকে তাকায়। একজন ব্যক্তিকে শুইয়ে রাখা হয়েছে। শিমু কাছে বসে মুখের ওপর থেকে কাপড় সরাতেই আটকে ওঠে। মুহূর্তেই তার দুনিয়া ঘুরে ওঠে। আবারও লুটিয়ে পড়ে শুয়ে থাকা ব্যক্তিটির বুকেই। চারপাশে কোলাহল শুরু হলো। কেউ কেউ বলছে জ্ঞান হারিয়েছে, কেউ বলছে স্বামীর শোকে বউটা চলে গেল, কেউ আহাজারি করে বলছে খুব অল্প বয়সে বিধবা হয়েছে, এখনও তো বাচ্চা কাচ্চাও হয়নি। আরেকজন বলল, আরে বিয়ে হয়েছে মাত্র 1 মাসও হয়নি, বাচ্চা কীভাবে হবে? এত মানুষের কথা শুনে শিমুর চাচি শিমুকে বুকে জড়িয়ে কেঁদে দেয়। শিমুর দাদি চেঁচামেচি করে বলল, কেউ পানি দাও, আমার নাতনির মুখে একটু পানি ছিটা দিই। কিছুক্ষণ পর বড় মগে করে পানি এনে শিমুর দাদি হাতে দেওয়া হলো। শিমুর দাদি হাতে পানি নিয়ে মুখে ছিটকা দিলেন। শিমুর জ্ঞান ফিরে এলো। সাথে সে দাদিকে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, দাদি, আমি দেখেছি উনি এসেছিল একটু আগে আমার কাছে। এখন কিভাবে উনি চলে গেল? আমি একা কিভাবে থাকবো দাদি? উনি কেন চলে গেছে? শিমুর দাদি কিছু বলতে পারলেন না। দাদি বেঁচে থাকতেই নাতনি বিধবা হলো, সেটা মানতে তারও কষ্ট হচ্ছে ভীষণ। কিন্তু কী করবে, নিয়তির খেলা এটাই। নিয়তির খেলা থেকে কেউই বাঁচতে পারবেন না। চাচি শিমুকে টেনে নিজের কাছে নিয়ে গেল। শিমু তার চাচিকে ধরেও কাঁদছে। শিমুর চাচি বলল, সবাইকেই একদিন না একদিন আল্লাহর কাছে ফিরতে হবে, আজ হোক বা কাল। এটা যে আল্লাহর নির্দেশ, কেউ মালাকুল মউত থেকে বাঁচতে পারবে না। তুই আর একবার দেখে নে আবিরকে, একটু পর ওকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। শেষের কথায় শিমু শক্ত হয়ে গেল।
কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, কিন্তু চোখের নোনা পানি থামছেই না। শিমু আবিরের মাথার কাছে বসে আরেকবার ভালো করে দেখে নেয়। কি মায়া এই চেহারাতে! হাসলে যেন চোখের মনি ঝিলিক মারত। সেই মানুষটা যে নিরলসভাবে শুয়ে আছে জমিনে। একটু পর থেকে আর কোনো দিন দেখা হবে না তার সাথে। মাত্র কয়েকদিনের পরিচয়ে এত ভালো লাগা শিমুর মনে কীভাবে জন্ম নিয়েছে সে নিজেই বুঝতে পারছে না। কিশোরী মনের ভালো লাগা এবং শিমুর জীবনের প্রথম পুরুষ তার স্বামী, যেই কিনা এখন সাদা কাপড়ের ভেতরে নিজেকে মুড়িয়ে শুয়ে আছে।